আসসালামু আলাইকুম। লার্নফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী এবং অভিভাবকদের স্বাগতম এবং আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে। আজকে আমরা আলোচনা করব তোমাদের বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায়ের থেকে প্রথম অধ্যায়ের অনুশীলনে তোমাদেরকে যে বহু নির্বাচনী প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন এবং যে সংক্ষিপ্ত প্রশ্নগুলি দেওয়া হয়েছে, এই ক্লাসে আমরা সেগুলির সমাধান বা উত্তরগুলি করে ফেলব। তো চলো আলোচনাটি শুরু করা যাক। শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে। তো এই অর্থের অনুশীলনে চলে আসলে সর্বপ্রথম দেখতে পারবে তোমাদেরকে কিছু বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া হয়েছে, তাই না? তো দেখো, 1 নম্বর বহু নির্বাচনী প্রশ্ন বলা হচ্ছে ভরের একক কোনটি? উত্তরটি কিন্তু হবে খ নাম্বার কিলোগ্রাম, তাই না? আমরা কিন্তু উপরের অংশগুলোতে পড়েছি যে ভরের একক কিলোগ্রাম। এবার দেখো বলা হচ্ছে যৌগিক একক কোনটি? উত্তরটা হবে ক নাম্বার বর্গমিটার, তাই না? এবার দেখো তোমাদেরকে 3 এবং 4 নম্বর প্রশ্নের জন্য একটি উদ্দীপক দেওয়া হয়েছে। তো উদ্দীপকে আমরা দেখতে পাচ্ছি এ নাম্বারে তোমাদেরকে একটি বস্তু দেওয়া হয়েছে এবং বি নাম্বারে একটি পাত্রে দুইটা পাথর ফেলার পরের উচ্চতা এবং পাথর ফেলার আগের উচ্চতা দেওয়া আছে। অর্থাৎ পাথর ফেলার পরের উচ্চতা 15 ঘন সেন্টিমিটার এবং পাথর ফেলার আগের উচ্চতা 10 ঘন সেন্টিমিটার। বলা হচ্ছে বি চিত্রের পাথরের আয়তন কত? তো আমরা যদি আয়তনটি বি চিত্রের পাথরের আয়তনটা বের করতে চাই, এই যে এই পাথরের আয়তনটা বের করতে চাই, আমাদেরকে এই 15 সেন্টিমিটার থেকে 10 সেন্টিমিটারটুকু বাদ দিয়ে দিতে হবে, তাহলে উত্তরটি পেয়ে যাব। তাহলে এখানে উত্তরটি হবে ক নাম্বার 5 ঘন সেন্টিমিটার। এরপরে দেখো 4 নম্বরে তোমাদেরকে বলা হচ্ছে যে এ চিত্রে প্রদর্শিত বস্তুটির আয়তন নির্ণয়ের ক্ষেত্রে আমাদেরকে কি কি করতে হবে? উত্তরটি হবে গ নাম্বার। উত্তরটি হবে গ নাম্বার 1 এবং 3, অর্থাৎ 3টি এককের গুণফলের প্রয়োজন এবং ক্ষেত্রফল ও উচ্চতার গুণফল প্রয়োজন। তো চলো এরপর আমরা সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো পর্যায়ক্রমে দেখে ফেলি। তো দেখো 1 নম্বর সৃজনশীল প্রশ্নের ক নম্বরে তোমাদেরকে বলা হচ্ছে যে দৈর্ঘ্যের একক কি? উত্তরটি দেখো, আন্তর্জাতিক পদ্ধতিতে দৈর্ঘ্যের একক হলো মিটার। দৈর্ঘ্য একক হলো মিটার। এবার দেখো বলা হচ্ছে পরিমাপের প্রয়োজন হয় কেন? আমাদের দৈনন্দিন জীবনে পরিমাপের প্রয়োজনীয়তা অপরিসীম, কারণ জীবন ধারণের জন্য প্রতিনিয়ত আমাদের বিভিন্ন জিনিসের আদান প্রদান করতে হয়, যেমন কেনাকাটা, কোনো কিছুর পরিমাণ নির্ণয় করা, এমনকি বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রেও পরিমাপের প্রয়োজন, কারণ পরিমাপ ব্যতীত এই কাজগুলো কোনোভাবেই সম্পন্ন করা সম্ভব নয়। অর্থাৎ দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজ যথাযথভাবে সম্পন্ন করতে পরিমাপের প্রয়োজন হয়। এরপর আমাদের গ এবং ঘ নম্বর প্রশ্নের জন্য কিন্তু একটি উদ্দীপক দেওয়া হয়েছে, তাই না? তো উদ্দীপকটা আমরা পড়ে ফেলি, তাহলে গ এবং ঘ নম্বর খুব সহজে করে ফেলতে পারবো। দেখো গ নম্বরে বলা হচ্ছে ফারহানের পড়ার ঘরের ক্ষেত্রফল হচ্ছে 40 বর্গমিটার, যার দৈর্ঘ্য 10 মিটার। তার পড়ার টেবিলের দৈর্ঘ্য 1 মিটার এবং প্রস্থ 50 সেন্টিমিটার। ফারহানের মামা সমাকৃতির আরেকটি টেবিল সেই ঘরে রাখলেন। আচ্ছা, তার মানে এখানে কি কি দেওয়া আছে একটু ভালো করে খেয়াল করো। ফারহানের পড়ার ঘরের, ফারহান যে ঘরে পড়াশোনা করে সে ঘরের মোট যে ক্ষেত্রফল সেটি দেওয়া আছে। তারপর দেওয়া আছে কি দেখো, যে সে ঘরের ক্ষেত্রফল 40 বর্গমিটার এবং দৈর্ঘ্য হচ্ছে 10 মিটার। এবার দেওয়া আছে ফারহান যে টেবিলে পড়ে তার পড়ার টেবিলের দৈর্ঘ্য 1 মিটার এবং প্রস্থ হচ্ছে 50 সেন্টিমিটার। তো ফারহান যে টেবিলে পড়ে ঠিক সেই সেম আকৃতির আরেকটা টেবিল তার মা সে ঘরে রাখলো। এখন তোমাকে বলা হচ্ছে ফারহানের পড়ার ঘরের প্রস্থ নির্ণয় করো। ফারহানের পড়ার ঘরের প্রস্থ নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আমরা কিন্তু উপরের দিকে তোমাদেরকে এই পাঠ থেকে অধ্যায় থেকে উপরের দিকে কিন্তু আমরা সূত্র পড়েছি, তাই না? তো দেখো আমাদের লিখতে হবে উদ্দীপক থেকে পাই ফারহানের পড়ার ঘরের ক্ষেত্রফল সমান সমান 40 বর্গমিটার, তাই না? উদ্দীপকে দেওয়া আছে এবং দৈর্ঘ্য হচ্ছে 10 মিটার। তো আমরা কি জানি, দেখো এই লাইনটা আমরা জানি, তো পরের লাইনে দিবা। তো আমরা কি জানি বলো তো, ক্ষেত্রফল সমান সমান কিন্তু দৈর্ঘ্য গুণন প্রস্থ। তো আমাদেরকে কি বের করতে বলা হয়েছে গ নম্বরে আমাদেরকে কিন্তু বলা হয়েছে ফারহানের ঘরের প্রস্থ কত। তো আমরা যদি প্রস্থ বের করতে চাই এই সূত্র থেকে আমরা প্রস্থটুকু বের করতে পারবো। কি করে? আমাদের বের করতে বলেছে প্রস্থ, তাই না? তাহলে এই প্রস্থটুকু আমরা এই সমান সমানের আগে নিয়ে আসবো, তাই না? নিয়ে এসে তাহলে এই ক্ষেত্রফলের সাথে বাকি এই দৈর্ঘ্যটুকু ভাগ করে দেবো। তাহলে ক্ষেত্রফলের সাথে এই দৈর্ঘ্যটুকু আমরা ভাগ করে দেবো, তাহলে প্রস্থ পেয়ে যাব। তো দেখো ক্ষেত্রফলের মান বসাই দেবো। এখন ক্ষেত্রফলের জায়গায় ক্ষেত্রফলের মান কত বসবে বলো তো? 40 বর্গমিটার, তা না? তাহলে 40 বর্গমিটার কিন্তু উদ্দীপকে দেওয়া আছে। এবার দৈর্ঘ্য কত বসবে? দৈর্ঘ্য বসবে 10 মিটার। এই দৈর্ঘ্যটুকু কিন্তু 10 মিটার এখানে দেওয়া আছে। তো আমরা 40 বর্গমিটার দিয়ে দিই, 10 মিটারকে ভাগ করে দিই, তাহলে আমরা কিন্তু পাবো 4 মিটার। তো এটাই হচ্ছে ফারহানের ঘরের প্রস্থ মানটা। তাহলে অতএব ফারহানের পড়ার ঘরের প্রস্থ 4 মিটার। এই ছিল এখান থেকে ঘ নম্বর প্রশ্ন উত্তরটুকু। এরপর ঘ নম্বর প্রশ্ন উত্তরটুকু দেখে ফেলি, চলো। ঘ নম্বরে বলা হচ্ছে টেবিল দুটি রাখার
পর ঘরে কতটুকু জায়গা ফাঁকা থাকবে, তাই না? আমাদেরকে এটি বের করতে হবে। তো এটা আমরা কিভাবে বের করবো একটু দেখো। উদ্দীপক থেকে পাই, আমরা উদ্দীপক থেকে কি পাই? ওই ঘরের ক্ষেত্রফলটুকু পাই, তাই না? ফারহানের পরের ঘরের ক্ষেত্রফল, পড়ার ঘরের ক্ষেত্রফল কত দেখো? 40 বর্গমিটার, তাই না? 40 বর্গমিটার। পড়ার টেবিলের দৈর্ঘ্য কত? 1 মিটার। পড়ার টেবিলের দৈর্ঘ্য 1 মিটার। পড়ার টেবিলের প্রস্থ হচ্ছে 50 সেন্টিমিটার, তাই না? আচ্ছা, এখানে আমাদেরকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে কি দেখো, এই যে পড়ার টেবিলের প্রস্থ দেওয়া আছে 50 সেন্টিমিটার, এই সেন্টিমিটারটাকে আমাদের মিটার করে ফেলতে হবে, সেন্টিমিটারকে মিটার করতে হবে। সেন্টিমিটার থেকে মিটার করতে হলে 50 সেন্টিমিটারকে 100 দ্বারা যদি আমরা ভাগ করে ফেলি তাহলে আমরা এটাকে মিটার করে ফেলতে পারবো, কেননা 1 সেন্টিমিটার সমান সমান কিন্তু 1 মিটার, তাই না? তাহলে আমরা যদি ভাগ করে ফেলি, সর্বপ্রথম আমরা মিটার করে নিলাম 0.5 মিটার। তার মানে পড়ার টেবিলের প্রস্থ কত বলো তো? 0.5 মিটার। এখন আমরা নিচ দিকে চলে আসি, দেখো খুব সহজ অঙ্ক, একটু মনোযোগ দিলে পারবা। এরপর আমরা পড়ার টেবিলের ক্ষেত্রফলটুকু বের করে নেব। তাহলে ক্ষেত্রফলটুকু বের করার সূত্র কিন্তু আমরা জানি, তাই না? যে পড়ার টেবিলের ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ বর্গ একক, তাই না? তো দৈর্ঘ্য কিন্তু আমাদেরকে দেওয়া আছে 10, আর প্রস্থ কিন্তু আমরা উপর থেকে বের করে নিলাম 0.5, তাই না? এই দুটোকে যদি আমরা গুণ করি তাহলে পড়ার টেবিলের ক্ষেত্রফল পাবো। ক্ষেত্রফল কত বলো তো? 0.5 বর্গ মিটার। আচ্ছা, যেহেতু ফারহানের মার রাখার টেবিল পড়ার টেবিলের সম আকৃতির, সুতরাং অপর টেবিলের ক্ষেত্রফল কত হবে বলো তো? 0.5 বর্গমিটার। ফারহানের পড়ার টেবিল যে আকৃতির ছিল ঠিক সেম আকৃতির আরেকটা টেবিল ঘরে নিয়ে আসছে, তাই না? তার মানে কি দুটা টেবিল সেম আকৃতির। তাহলে ফারহানের টেবিল যদি 0.5 বর্গমিটার হয়, তার মা আরেকটা যে টেবিল তার ঘরে নিয়ে আসছিল সেটাও কিন্তু 0.5 হবে, তাই না? তো এই জন্য আমরা লিখছি দেখো, ওপর টেবিলের ক্ষেত্রফল 0.5 বর্গমিটার। দুটি টেবিলের মোট ক্ষেত্রফল হচ্ছে 0.5 যোগ 0.5 বর্গমিটার সমান সমান 1 বর্গমিটার। আচ্ছা, তার মানে কি ওই ঘরের মোট টেবিল কতটুকু জায়গা জুড়ে আছে এটা আমরা বের করলাম, সেটা হচ্ছে 1 বর্গমিটার। তাহলে পুরো ঘর কত বর্গমিটার? সেখান থেকে এই 1 বর্গমিটার বাদ দিলে কিন্তু উত্তরটুকু বেরিয়ে যাবে, তাই না? দেখি তাহলে দেখো, ঘরের ফাঁকা জায়গার ক্ষেত্রফল 40 - 1 বর্গমিটার সমান সমান 39 বর্গমিটার। অতএব টেবিল দুটি রাখার পর ঘরে 39 বর্গমিটার ফাঁকা জায়গা থাকবে। তো এই ছিল এখান থেকে 1 নম্বর সৃজনশীল প্রশ্ন উত্তরটুকু। এরপর আমরা পর্যায়ক্রমে 2 নম্বর সৃজনশীল প্রশ্ন উত্তরটুকু দেখে ফেলি, চলো। আচ্ছা, তো দেখো 2 নম্বর সৃজনশীল তোমাদেরকে কি বলা হচ্ছে, আমরা ক খ গ ঘ প্রশ্ন 4টি উত্তর পর্যায়ক্রমে একটু পড়ে ফেলি। ক নম্বরে তোমাদেরকে বলা হচ্ছে কি দেখো, যে ক্যান্ডেলা কি? উত্তর দেখো, ক্যান্ডেলা হলো আলোক উজ্জ্বল্যর একক। ক্যান্ডেলা কি বলো তো? আলোক উজ্জ্বল্যর একক। খ নম্বরে বলা হচ্ছে যৌগিক একক ব্যাখ্যা করো। উত্তর দেখো, যেসব একক একাধিক মৌলিক এককের সমন্বয়ে গঠিত তাদেরকে যৌগিক একক বলে। যেমন আয়তনের একক ঘনমিটার, যা 3টি মৌলিক একক যত দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার এককের গুণফল। এক্ষেত্রে আয়তনের একক একটি যৌগিক একক। আয়তনের একক একটি যৌগিক একক। এবার গ এবং ঘ নম্বর প্রশ্নের জন্য আমাদেরকে কিন্তু একটি উদ্দীপক দেওয়া হয়েছে, তাই না? তো উদ্দীপকটা আমরা একটু পড়ে ফেলি, তাহলে খুব সহজেই বুঝতে পারবো। দেখো, উদ্দীপকে বলা হচ্ছে হোসেন সরকার একজন রপ্তানিকারক। এবছর তিনি বিদেশে 5 মেট্রিক টন পাট রপ্তানি করে। তিনি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে পূর্বে এফপিএস পদ্ধতি ব্যবহার করলেও বর্তমানে এমকেএস পদ্ধতি ব্যবহার করেন। আচ্ছা, তো এখান থেকে তোমাদেরকে প্রশ্ন বলা হচ্ছে গ নম্বরে, যে কি বলা হচ্ছে দেখো, যে এবছর হোসেন উদ্দিন সরকার কত কিলোগ্রাম পাট রপ্তানি করলেন? এবছর হোসেন উদ্দিন সরকার কত কিলোগ্রাম পাট রপ্তানি করলেন, তাই না? আচ্ছা, আমরা একটু হিসাব করে দেখি, চলো। তো উদ্দীপক হতে পাই হোসেন উদ্দিন সরকার এবছর পাট রপ্তানি করেন 5 মেট্রিক টন। আচ্ছা, আমরা জানি 1 মেট্রিক টন সমান সমান 1000 কিলোগ্রাম, অর্থাৎ 5 মেট্রিক টন সমান সমান 1000 গুণন 5 কিলোগ্রাম সমান সমান 5000 কিলোগ্রাম, তাই না? অর্থাৎ 5000 কেজি। অর্থাৎ এবছর হোসেন উদ্দিন সরকার 5000 কিলোগ্রাম পাট রপ্তানি করেন। এবার ঘর নম্বরে তোমাদেরকে বলা হচ্ছে কি দেখো, যে উদ্দীপকে উল্লেখিত পদ্ধতি দুটির মধ্যে কোনটি সুবিধাজনক? উত্তরটি দাও, তাই না? তো এই মতামতের বিশ্লেষণ আমরা দেখি। পরিমাপের জন্য পূর্বে বিভিন্ন ধরনের পদ্ধতি, উদ্দীপকের উল্লেখিত পদ্ধতি দুটির মধ্যে এমকেএস পদ্ধতি সুবিধাজনক প্রচলিত ছিল। এখনও কয়েক ধরনের পদ্ধতি আমরা ব্যবহার করে থাকি, যেমন এমকেএস, এফএস এবং সিজিএস। পৃথিবীর বিভিন্ন দেশের এককের বিভিন্ন ধরনের পদ্ধতি ব্যবহার হয়ে আসছিল। পরবর্তীতে 1960 সালে পৃথিবীর বিভিন্ন দেশের বিজ্ঞানীগণ একটি সাধারণ পরিমাপের পদ্ধতি উদ্ভাবন করেন, যা এককের আন্তর্জাতিক পদ্ধতি বা এসআই পদ্ধতি অর্থাৎ ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট নামে পরিচিত। আর এই আন্তর্জাতিক পদ্ধতিটি এমকেএস পদ্ধতিটিকে অনুসরণ করে। এমকেএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক মিটার, ভরের একক কিলোগ্রাম এবং সময়ের একক সেকেন্ড, যা এসআই
পদ্ধতির এককের অনুরূপ। আবার এফভিএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক ফুট, ভরের একক পাউন্ড এবং সময়ের একক সেকেন্ড। আর এফএফএস পদ্ধতিতে নির্দিষ্ট কতগুলো দেশে ব্যবহৃত হয়, যার কারণে এ একক ব্যবহার আন্তর্জাতিকভাবে ব্যবসা বাণিজ্য করার ক্ষেত্রে অনেক অসুবিধার সৃষ্টি হয়। অন্যদিকে এসআই পদ্ধতিতে বা এমকেএস পদ্ধতি প্রায় সব দেশেই সফলতার সাথে ব্যবহৃত হয়। অতএব উপরোক্ত আলোচনা থেকে বলা যায় উদ্দীপকে উল্লেখিত পদ্ধতি দুটির মধ্যে এমকেএস পদ্ধতি সুবিধাজনক। তো এই ছিল তোমাদের এখান থেকে সৃজনশীল প্রশ্ন উত্তরগুলি, তাই না? এরপর আমরা পর্যায়ক্রমে একটু সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলি দেখে ফেলি। চলো দেখো, তোমাদেরকে এখান থেকে কিন্তু কয়েকটি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হয়েছে, তাই না? সর্বমোট কিন্তু তোমাদেরকে এখানে 3টা সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হয়েছে। আমরা উত্তরগুলি একটু দেখে ফেলি। চলো তো দেখো, 1 নম্বরে বলা হচ্ছে যে সঠিক পরিমাপ প্রয়োজন কেন ব্যাখ্যা করো। উত্তর দেখো, দৈনন্দিন জীবনে কেনাকাটা, রান্নাবান্না এবং ঘরবাড়ি তৈরির কাজে স্বচ্ছতা বজায় রাখার সঠিক পরিমাপ অত্যন্ত জরুরি। সঠিক মাপ না থাকলে লেনদেনে আর্থিক ক্ষতি হতে পারে এবং ওষুধের মতো স্পর্শকাতর জিনিসের ক্ষেত্রে ভুল পরিমাপ জীবনের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। মূলত নির্ভুল ফলাফল পেতে এবং অপচয় রোধেই সঠিক পরিমাপের প্রয়োজন। ক্ষেত্রফলের একক কোন ধরনের একক ব্যাখ্যা করো, তাই না? আমরা একটু দেখি। ক্ষেত্রফলের একক হলো একটি লব্ধি বা যৌগিক একক, কারণ এটি দুটি দৈর্ঘ্যের একক, আচ্ছা, অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্থ বা সময় গুণফলের উপর নির্ভর করে। যেহেতু এটি একক কোনো মৌলিক এককের উপর ভিত্তি করে গঠিত নয়, বরং মিটারের মতো মৌলিক এককের সমন্বয়ে তৈরি বর্গ মিটার, তাইকে লব্ধ একক বা যৌগিক একক বলে। হ্যাঁ, আচ্ছা। এবার দেখো, এককের গুণিতক প্রয়োজন কেন ব্যাখ্যা করো। এককের গুণিতক প্রয়োজন কেন ব্যাখ্যা করো। খুব বড় বা খুব ছোট দৈর্ঘ্য ও বস্তুকে সহজে মাপার জন্য এককের গুণিতক প্রয়োজন। যেমন ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব মিটারে প্রকাশ করা কঠিন, তাই আমরা বড় গুণিতক হিসাবে কিলোমিটার ব্যবহার করি। হিসাবের সুবিধার্থে এবং বড় সংখ্যাকে সহজে মনে রাখতে মূলত এককের গুণিতক ব্যবহৃত হয়। তো এই ছিল তোমাদের জন্য আজকের আলোচনাটি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দেবে এবং অবশ্যই লার্ন ফ্লুয়েন্সি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আমরা পর্যায়ক্রমে তোমাদের প্রত্যেকটা অধ্যায় থেকে এভাবে সমাধানগুলি করে দেবো ইনশাআল্লাহ। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।